আসসালামু আলাইকুম। সবাইকে শুভরাত্রি। আসলে ব্যাপার হচ্ছে যে কিছু মানে টাইট স্কেজিউলের কারণে আমার অনেক বন্ধু বিভিন্ন সময় বিভিন্ন ক্লাস নিচ্ছেন। এই কারণে আমি চাচ্ছিলাম যে সবাই একটু ফ্রি টাইমে বিষয়টা জানার জন্য। আসলে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয়াবলীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিব। এই কারণে আমি চাচ্ছিলাম যে ইট শুড হ্যাভ টু বি এ রিল্যাক্স পিরিয়ড। আসলে আমরা যদি ক্যারিয়ার কনসেন্ট্রেশনে যাই, হিউম্যান নেচার, আমি মনে করি হিউম্যান নেচার সম্পর্কে আমার নিজস্ব একটা পারসেপশন আছে। আমার এক্সপিরিয়েন্স বলে যে একটা নারী সবকিছু সহ্য করতে পারে কিন্তু অবহেলা সহ্য করতে পারে না। সোশ্যাল সায়েন্স, হিউম্যান সাইকোলজি এটা বলে। আর একটা পুরুষ সবকিছু পারে কিন্তু বেকারত্ব সহ্য করতে পারে না। ইট ইজ এ বিগেস্ট কার্স অফ দেয়ার লাইফ। পুরুষ মানেই হচ্ছে এ হ্যান্ডসাম অ্যান্ড স্কিলফুল আর্নিং সোর্স। রিসেন্ট টাইমগুলোতেও মনে করা হচ্ছে যে শুধু পুরুষ নয়, হিউম্যান রিসোর্স, নারী পুরুষ উভয়ই হচ্ছে মেথড অফ ইনকাম, মিন অফ ইনকাম। সুতরাং আপনি পড়াশোনা করছেন, ক্যারিয়ার গঠন করছেন, আপনি যদি চাকরি না পান তাহলে সবাই আপনার দিকে অ্যাকিউজিশন করে। এই কারণে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স যে কোনো চাকরির জন্য একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করে। কারণ এখানে ভুলে যাবেন না 20 মার্কস আছে, 20 মার্কস। এই 20 মার্কস কিভাবে আপনি পাবেন? দিস গonna be a biggest question for your life, your career. এই কারণে আমি আপনাদেরকে অত্যন্ত চমৎকারভাবে গোটা সিলেবাসটা, গোটা মানে লার্নিং পলিসিটা, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর লার্নিং পলিসিটা জানিয়ে দেব। প্রথম কথা আমরা দেখব যে বিসিএস এর সিলেবাসটা কি বলছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সম্পর্কে। দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। This is because during the British period, Pakistani period and Bangladeshi period is still right now, every single possible government, non-government and project job are following Public Service Commission examination process. This is a global process. That's why you need to keep your concentration what Public Service Commission syllabus is talking about, disseminate about. দ্বিতীয় ফেজে আমি বলবো যে অ্যাকচুয়ালি আপনি ইন্টারন্যাশনালটাকে পড়বেন কিভাবে। দিস ইজ বিকজ জাস্ট থিঙ্ক ওভার আ লিটল দ্যাট if you want to go to United States of America or Japan, if you started working, it will take approximate 1 year like Ibn Battuta. Or if you want to Dhaka International Airport, book a seat, sit on it, and within 12 hours or at best 20 hours, you have to reach in United States of America or Japan. তাহলে আপনি হাঁটা ধরলে জাপান এবং ইউএসএতে যেতে আপনার দেখা যাচ্ছে 1 বছর লেগে যাবে, কিন্তু আপনি যদি বিমানে যান তাহলে 24 ঘন্টা 20 ঘন্টার মধ্যে আপনি পৌঁছে যাবেন। আবার যদি আপনি রকেটে যান, ইট উইল টেক 1 or 2 hours। তাহলে আপনি আছেন কিন্তু আপনার পদ্ধতির কারণে 12 বছরের পরিশ্রম মাত্র 2 ঘন্টায় চলে আসছে। রিডিং প্রসেস ইজ লাইক দ্যাট। আপনি যদি একটা সুন্দর রিডিং প্রসেসে পড়েন তাহলে আপনি খুব সহজেই কি করতে পারবেন, আপনার সিলেবাসটাকে আইডেন্টিফাই, আইডিয়ার মধ্যে নিয়ে এসে এক্সিকিউট করতে পারবেন। প্ল্যান ইজ নাথিং বাট এক্সিকিউট। 3 নম্বরে আমি আপনাদেরকে বলবো যে আসলে কোন কোন ম্যাটেরিয়ালস গুলো পড়বেন। Every journey need a road map, a perfect road map. If your road map is wrong, your journey will be fruitless. তাহলে আপনাকে মাথায় রাখতে হবে যে কোন কোন ম্যাটেরিয়াল গুলো আপনি পড়বেন। দেখেন, আপনি প্রস্তুতি নিচ্ছেন জবের জন্য, বিসিএস এর জন্য, কিন্তু 90% আপনি যদি মার্কেট সার্ভে করেন তাহলে দেখবেন 99% স্টুডেন্ট যে ম্যাটেরিয়াল গুলো পড়ছে
This is not the level. This is not the optimal material. So you should have to keep your concentration in right track. তাহলে তিনটা পদ্ধতি নিয়ে আপনাদের সাথে কথা বলবো। প্রথম কথা হচ্ছে সিলেবাস, কি পড়বেন, কি পড়া উচিত। দ্বিতীয় কথাই বলবো যে আসলে কোন পদ্ধতিতে আপনি পড়াশোনাটা করবেন। তৃতীয়তে বলবো যে কোন কোন ম্যাটেরিয়ালস গুলো আপনি ইউজ করবেন, ইউটিলাইজ করবেন। Forgive me, I'm a tea drinker. I like to drink tea. I'm a tea lover. And this is no problem. This is not a drug, a nicotine. It's not a good habit, but I think it's okay. তাহলে প্রথম আমরা পিএসসি সিলেবাসটা যেটা দেখব, পিএসসি বিসিএস এর জন্য 5টা চ্যাপ্টার দিয়েছে। এই 5টা চ্যাপ্টারে 4 মার্ক করে রেখেছে প্রিলিমিনারির জন্য। আজকে আমি প্রিলিমিনারি নিয়ে কথা বলবো, এরপরে কোনো একদিন রিটেন নিয়ে কথা বলবো, তারপর কোনো একদিন ভাইবা নিয়ে কথা বলবো। তাহলে প্রথম আমরা যদি দেখি, প্রথম আমরা যে বিষয়টা লক্ষ্য করব সেটা হচ্ছে সিলেবাসের ফার্স্ট চ্যাপ্টার নিয়ে। আপনারা প্রশ্ন করবেন, অনেক প্রশ্ন করবেন এবং আপনারা কমেন্ট করবেন, কারণ আপনাদের কমেন্টের উপরই ভিত্তি করে আমি বুঝবো যে হোয়াট ইজ দ্য রিয়ালিস্টিক রিকোয়ারমেন্ট অফ ইউর মাইন্ড। আমি সেই অনুযায়ী তখন এগিয়ে যাব। Because I first need to learn our stakeholder requirements, and you are nothing but our stakeholder. I am here, I am providing a handsome amount of service with free of cost just for your betterment. So first I need to know what you are really require from me. তাহলে প্রথম চ্যাপ্টারে লক্ষ্য রাখবেন, 1 নাম্বার চ্যাপ্টারে বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা, ভূরাজনীতি নামে এই 4টা পরিচ্ছেদ আছে। কিন্তু খুবই দুঃখজনক, অত্যন্ত দুঃখজনক, এই 4 ফেজে আমি আমার এক্সপেরিয়েন্স থেকে দেখেছি নিউ সিলেবাসে এই 4টা ক্যাটাগরি থেকে 4 মার্কস আসে। কিন্তু আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড। আই এম টোটালি ফেড আপ, আই এম বোর্ড, আই এম ওয়ার্ড, আই এম ফেড আপ, I feel like a robot. By watching the preparation pattern and preparation process and symptom of a student, this is because they are misguided in a very nasty way, a filthy way. They are misguided. এই 4টা চ্যাপ্টারে যেটা পড়তে হবে, আমার মনে হয় না কোনো স্টুডেন্ট এটার ধারে কাছেও যায়। এটার জন্য স্টুডেন্টের দায় হচ্ছে 1% থাকলে 99% দায় হচ্ছে যারা স্টুডেন্টদেরকে গাইডিং করে, বলে এটা পড়ো, এটা পড়ো, এটা পড়ো, এটা পড়ো, but they don't have any realistic idea and concrete and supportive superlative idea. This is because this country is full of motivator without having a perfect and handsome amount of knowledge about syllabus. এইটা একটা। দ্বিতীয় কথা হচ্ছে আমরা যে মেটেরিয়াল গুলো পড়ি সেইটা রং। তার কথা না বাড়িয়ে আমি প্রথম চ্যাপ্টারে গেলাম। তাহলে প্রথম চ্যাপ্টার কি বলছে, বৈশ্বিক ইতিহাস। মোর অর লেস প্রথম চ্যাপ্টার থেকে যেহেতু পিএসসি বলছে 4 মার্কস আসবে, সামটাইমস বেশি আসে, সামটাইমস কম আসে, এভারেজ লেভেলে থাকে। আর একটা কথা বলি, আমি নিজেও সাক্ষী, আমি নিজেও দেখেছি এক্সপার্টের ভান করে থাকা অনেক ব্যক্তি অনেক সময় ইন্টারন্যাশনাল নিয়ে কথা বলে এবং বলে, বাংলাদেশ ইন্টারন্যাশনাল সাধারণ জ্ঞান বা সিলেবাস নিয়ে কথা বলে এবং বলে যে অনেক সময় সিলেবাসের বাইরে ম্যাক্সিমাম টাইম প্রশ্ন আসে। নো, ইটস এ পাবলিক সার্ভিস কমিশন, ইটস এ কমিশন, ইটস 100% বাউন্ড টু আওয়ার কনস্টিটিউশন এন্ড গভর্নমেন্ট এন্ড পাবলিক। এবং এই কমিশনের যারা মেম্বার, তারা দে আর নট দ্য XYZ পিপল, they are the most successful bureaucrat of the government of People's Republic of Bangladesh. তারা সিলেবাস থেকে শতভাগ প্রশ্ন করে, কিন্তু যারা এটা নিয়ে বলে বা সমালোচনা করে
প্রশ্নটা যে সিলেবাস থেকে এসেছে এটা বোঝার মতো তাদের অ্যাবিলিটি নাই বা থাকে না, এই কারণে তারা মিসগাইডেড করে। 100% সিলেবাস থেকে আসে। আপনাকে যখন বলবে যে প্রশ্নটা সিলেবাসের বাইরে, আপনি ওই বিষয়ের একটা রিয়ালিস্টিক এক্সপার্টের কাছে যাবেন, তিনি ঠিকই আপনাকে খুঁজে বের করে দিবে অমুক চ্যাপ্টার থেকে এটা এসেছে। ফলো দ্য সিলেবাস ফার্স্ট, পিএসসি সিলেবাস। এখন বৈশ্বিক ইতিহাস, বৈশ্বিক ইতিহাস কি কিভাবে পড়বেন, কোথায় থেকে যাত্রা শুরু করবেন? এখন ম্যাক্সিমাম বই পুস্তক সিলেবাস থেকে শুরু করে পড়ানোর প্যাটার্ন দেখা যায় যে হচ্ছে কি মিশরীয় সভ্যতা, গ্রিক সভ্যতা, রোমান সভ্যতা, পার্সিয়ান এম্পায়ার, দিস আর নট বিলংস টু গ্লোবাল হিস্টোরি। এগুলোর সাথে বিশ্ব ইতিহাসের কোনো সম্পর্কই নাই, সম্বন্ধই নাই। Economics deals with income and expenditure, production and distribution. Political science deals with sovereign system of sovereignty. Social science, sociology always deals with human and social behavioral pattern, action, reaction and interaction. History is always keep themselves busy what is happening, what is happened already. But international affairs and international relations deal with the action, reaction and interaction of international actor. তাহলে কবে থেকে বৈশ্বিক ইতিহাস শুরু হয়েছে? যখন সমগ্র পৃথিবী প্রথমবারের মতো একত্রিত হয়েছে। এইটা ধরা হয় 1919 সালে। ইন্টারন্যাশনাল রিলেশনসের বা আন্তর্জাতিক সম্পর্কের বা আন্তর্জাতিক অ্যাফেয়ার্সের যাত্রা, বৈশ্বিক ইতিহাসের যাত্রাটা ধরা হয় আপনার 1919 সালে। প্রথম বৈশ্বিক সংস্থা লিগ অফ নেশনস যখন থেকে প্রতিষ্ঠিত হয় তখন ইটস দ্য বিগিনিং পয়েন্ট। আচ্ছা, বিগিনিং পয়েন্ট থেকেই ধরা যায় না, কারণ কাণ্ডের নিচে শিকড় থাকে, এই জন্য শিকড় থেকে কিছু আইডিয়া নিতে হয়। যেমন আমরা মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ পড়তে যে আমরা ভাষা আন্দোলন পড়ি, কিসের কারণে? দিস ইজ দ্য বিগিনিং পয়েন্ট অফ আওয়ার ন্যাশনালিজম, ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট। এই কারণে প্রথম যে বিষয়টার দিকে আপনাকে গুরুত্ব দিতে হবে সেইটা হচ্ছে ট্রিটি অফ ওয়েস্টফেলিয়ান অর্ডার। এই ওয়েস্টফেলিয়ান অর্ডারটাই হচ্ছে শিকড়। আপনারা জানেন in the imperial age only emperor, only monarch are the owner of the land. Every single possible things is dominated, regulated and operated, circulated by the monarch and emperor. কর্তারাদেশী কর্ম, একমাত্র মালিকানা, একমাত্র সভারেন্টি, একমাত্র সার্বভৌমত্ব সম্রাটের। ইস্তাম্বুলের সুলতান কিংবা দিল্লির সম্রাট কিংবা হচ্ছে ফ্রেঞ্চ মোনার্ক কিংবা ব্রিটিশ কিং কিংবা রাশিয়ান জার কিংবা রোমান সিজার, দে আর দ্য মাস্টার অফ এভরিথিং। এরপরে যখন ফিউডালিজম আসলো, স্লেভারির পরে ইম্পেরিয়াল এজের পরে যখন ফিউডালিজম আসলো, people need, people want, people know no ones except their local lord, count, baron, earl, monarch, duke, a knight, and sometimes temple. Sometimes they got have only one recognition that they are Christian, one recognition that they are Muslim, one recognition that they are Buddhist, one recognition that they are Hindu, and another recognition they are belongs to a lord, knight, count, baron, earl, etc. তাহলে তাদের লোকাল জমিদার, মির্জা, এই ছাড়া আর তারা হিন্দু, মুসলমান, খ্রিস্টান কারোর সাথে তাদের রিলেশন নাই। So international affairs does not dealings with all that city matters.
এরপরে প্রথম উদ্ভব হলো ন্যাশনালিজমের, কুইয়াস রিজিও ইকুয়াস রিলিজিও, কুইয়াস রিজিও ইকুয়াস রিলিজিও, দ্য ট্রিটি অফ অক্সবার্গ। মনে রাখবেন, দ্য ট্রিটি অফ অক্সবার্গ, আমি লিখে দিচ্ছি। এইটার মূল কথা হচ্ছে হুজ রিলিম, কুইয়াস রিজিও ইকুয়াস রিলিজিও, কুইয়াস রিজিও ইকুয়াস রিলিজিও, হুজ রিলিম হিজ রিলিজিয়াস। ধর্ম যার যার, রাষ্ট্র সবার, রাষ্ট্র যার ধর্ম তার, ধর্মীয় স্বাধীনতা। দিস ইজ দ্য বিগিনিং পয়েন্ট, দিস ইজ দ্য বিগিনিং পয়েন্ট অ্যান্ড পিক পয়েন্ট অফ ন্যাশনালিজম। আগে ছিল রিলিজিয়ন, এখন রিজিয়ন, মাই রিজিয়ন, মাই ল্যাঙ্গুয়েজ। সুতরাং এই সময়টা থেকেই ন্যাশনালিজম, পিপল, মানুষ মনে করতো ইয়াস I belongs to Christian, I belongs to Catholic Christian, but simultaneously they thought over a little that I'm Frenchman, I feel proud belonging to the French culture, heritage, nationality, its castle, its military, its language, its fashion, its design. Yes, I'm Christian, but simultaneously I'm a Latin. Yes, I'm a Muslim, but simultaneously I'm a Turkish. Yes, I'm Muslim, but I am Hindu and Muslim, but simultaneously I'm Bengali. তাহলে এই সময়টা থেকে শুরু হলো ন্যাশনালিজম, নেশন কনসেপ্টটা ডেভেলপ করলো। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আপনাকে লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে ট্রিটি অফ ওয়েস্টফ্যালিয়া, ওয়েস্টফ্যালিয়ান অর্ডার। মনে রাখবেন, এইটা ভুলে গেলে আপনার চলবে না। আপনি ওই যে ট্রিটি অফ অক্সফোর্ড ভুলে যান চলবে, কিন্তু আপনি ট্রিটি অফ ওয়েস্টফ্যালিয়া ভুলে গেলে কখনো চলবে না। কারণ এই ট্রিটি অফ ওয়েস্টফ্যালিয়ায় আপনার মডার্ন স্টেটের ভিত্তি, এই ট্রিটি অফ ওয়েস্টফ্যালিয়ায় নেশন স্টেটের ভিত্তি, এই ট্রিটি অফ ওয়েস্টফ্যালিয়ায় আন্তর্জাতিক সম্পর্কের শিকড়, এই ট্রিটি অফ ওয়েস্টফ্যালিয়ায় আন্তর্জাতিক বিষয়বলির মূল ভিত্তি। এইটার মাধ্যমে ইন্টারন্যাশনাল, জেরেমি বেনথাম ইন্টারন্যাশনাল কনসেপ্টটা এটার মাধ্যমে ডেভেলপ করেছে। এইটার মাধ্যমে রাষ্ট্রের প্রধান রাজা নয়, রাষ্ট্রের প্রধান সম্রাট নয়, রাষ্ট্রের প্রধান পোপ নয়, রাষ্ট্রের প্রধান সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব কি? জনগণের ইচ্ছা। তাহলে রাষ্ট্রের প্রধান জনগণ হিসেবে ওয়েস্টফ্যালিয়ায় আপনাকে প্রতিষ্ঠিত করেছে। রাষ্ট্র বলতে যেটা বোঝায় প্রকৃত ওয়েস্টফ্যালিয়ান অর্ডার, এই চারটা মূল বৈশিষ্ট্য মনে রাখবেন। প্রথম কথা হচ্ছে প্রিন্সিপাল অফ স্টেট সভারেন্টি, অর্থাৎ রাষ্ট্র বলতে আমরা বুঝবো কাকে? সার্বভৌমত্বকে। সকল ক্ষমতা রাজার নয়, জনগণের। প্রিন্সিপাল অফ স্টেট ইকুয়ালিটি, অর্থাৎ ছোট হোক বড় হোক, মালদ্বীপ হোক, ভ্যাটিকান হোক, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা হোক, আর রিপাবলিক অফ চায়না হোক, আর রাশিয়া হোক, সবার মর্যাদা সমান। প্রিন্সিপাল অফ স্টেট সভারেন্টি, প্রিন্সিপাল অফ স্টেট ইকুয়ালিটি, প্রিন্সিপাল অফ নন ইন্টারফেয়ারেন্স। অন্য কোন রাষ্ট্রের ব্যাপারে আপনি হস্তক্ষেপ করতে পারবেন না। মালদ্বীপে কি হচ্ছে মালদ্বীপ দেখে নেবে, নেপালে কি হচ্ছে আপনি ভারত সেখানে হস্তক্ষেপ করতে পারবেন না। বাংলাদেশের সরকার কি হবে না হবে সেটা আমরা ডিটারমাইন করব, 16 কোটি লোক ডিটারমাইন করবে, নট ইন্ডিয়া। এরপরে প্রিন্সিপাল অফ স্টেট কোএক্সিস্টেন্স, প্রতিটা রাষ্ট্র সহ অবস্থানে থাকবে।
এই ওয়েস্টফেলিয়ান অর্ডারের মাধ্যমে রাষ্ট্রের মালিক হয়ে গেল সার্বভৌমত্ব, অর্থাৎ রাজা আসলো কি গেল তার সাথে কোনো সম্পর্ক না। ওয়েস্টফেলিয়ান অর্ডারের পরে ধরা হলো নেশন স্টেট। নেশন স্টেট কি কারণে ধরা হলো? যে রাষ্ট্রের মালিকানা কার? জনগণের। জনগণ মানে জাতিটা। সুতরাং তখন থেকে আন্তর্জাতিক সম্পর্ক। আপনারা জানেন যে এরপরে হচ্ছে ওয়েস্টফেলিয়ান অর্ডারের পরে অনেক ঝামেলা হলো। ঝামেলা হওয়ার পরে ওই দিকে আমি যাব না। এরপরে আরেকটা জিনিসকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়। ইটস এ ভেরি মাচ রিমার্কেবল ম্যাটার্স। ইটস এ ভেরি মাচ রিমার্কেবল ম্যাটার্স। আপনাকে বৈশ্বিক ইতিহাসে আমি এত সময় নিচ্ছি কারণ দিস ইজ দ্য বিগিনিং পয়েন্ট। শোনেন, মনে রাখবেন, একটা রেশম গুটির যখন আপনি সূত্রটা ধরতে পারেন, ওইটা ধরে আপনি টানলে আপন মনে চলে আসবে। কিন্তু আপনি যখন ওই খোলার যে বিগিনিং পয়েন্ট, ওটা যদি না ধরতে পারেন, আপনি সারাদিনও খুলতে পারবেন না। আর বিগিনিং পয়েন্ট বৈশ্বিক ইতিহাস, সেটা আপনাকে জানতে হবে। এরপরে আরেকটা বিষয়, গেম চেঞ্জার, রিয়ালি গেম চেঞ্জার। This has been changed the destiny, the system of the planet of the earth. It's a French Revolution. It's a French Revolution. তাহলে ভালো করে লক্ষ্য রাখবেন, French Revolution. This is because it's a game changer. এইটার মাধ্যমে, এর আগে আমি বললাম জনগণ সকল ক্ষমতার উৎস, বাট ইট ওয়াজ সিলেক্টিভ। রাজা কি হবে এটা সিলেক্ট করা যায়, কিন্তু প্রথম ইলেকটিভ বিষয়টা নিয়ে আসে কি? জনগণই সকল ক্ষমতার উৎস। এই ধারণাটা নিয়ে আসে ফ্রেঞ্চ রিভলিউশন। এই ফ্রেঞ্চ রিভলিউশনের পরে অনেক ঝামেলা হলো, অনেক হাঙ্গামা হলো। আপনারা জানেন নেপোলিয়নের পতন হলো। নেপোলিয়নের পতনের পর আরেকটা বিষয় আপনাকে যে ভালোভাবে জানতে হবে, সেটা হচ্ছে it's the beginning point of international realistic, one of the realistic beginning phase of international affairs and relations. কংগ্রেস অফ ভিয়েনা 1815 খ্রিস্টাব্দে। ভালো করে মনে রাখবেন, 1815 খ্রিস্টাব্দে ইউরোপের রাজারা, বিশেষ করে সবচেয়ে ডমিনেটিং, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় ডমিনেটিং কূটনীতিবিদ ছিল, ওনার নাম হচ্ছে চার্লস মেটারনি। চার্লস মেটারনি ছিলেন অস্ট্রিয়ার আপনার প্রধানমন্ত্রী। চার্লস মেটারনি এর নেতৃত্বে আপনার ব্রিটেন, ফ্রান্স, প্রুশিয়ান এম্পায়ার, অস্ট্রো হাঙ্গেরিয়ান এম্পায়ার এবং স্প্যানিশ, টোটাল সমগ্র ইউরোপ, রাশিয়ান জার আলেকজান্ডার ওয়ান, সবাই একত্রিত মিলিত হলো এবং তারা বলল যে, মেটারনিক বলল, লিসেন ওয়ান ইম্পর্টেন্ট থিংস, ইফ we are fighting and quarreling against each other, we would be broken and fragile. Our flag will be hampered and insulted. And if we are continuously quarreling against one another, Napoleon types of people will arise into the power and hemorrhage our leg and brain. They have to broken our state in peace. So, we should have to join together, bound with some principle, and no one should have to dare to broken down those principles. If one state try to do it, we join together, standing against them. We are sovereign state alone, but united. We are European people. We are united. দেখো, আমরা যদি কন্টিনিউয়াসলি নিজেদের সাথে মারামারি ফাটাফাটি করতে থাকি, তাহলে নেপোলিয়নের মতো আবার কেউ উঠে দাঁড়াবে এবং তারা আমাদেরকে ভেঙে চুরমার করে দিবে, আমাদেরকে দখল করবে, আমাদেরকে অপমান করবে, আমাদেরকে ধ্বংস করে দিবে।
আমরা অনেক ক্ষতির শিকার হব। এই কারণে আমরা সবাই একত্রিত নিজ নিজ রাষ্ট্র চালাবো, কিন্তু সবাই একত্রিত থাকবো। আমাদের সমস্যা আমরা আলোচনার মাধ্যমে সমাধান করব। লাস্ট কথা উনি বললেন, our solution process would be negotiation, compromisation, dealings, conciliation, arbitration, in a word, diplomacy. Not muscular power, not military power, not arsenal. অস্ত্র, সেনাবাহিনী, বেশি শক্তি দিয়ে আমরা সমস্যা সমাধান করব না। আমরা সমস্যা সমাধান করব কূটনীতির মাধ্যমে। এই কংগ্রেস অফ ভিয়েনা ডেভেলপ হলো। তাহলে অবশ্যই মনে রাখতে হবে, আপনি ওই অমুক দেশের রাজধানী এইটা, অমুক দেশের মুদ্রা এইটা, অমুক এই সেই, এগুলো এইটা দিয়ে আপনি হয়তো ওই প্রাইমারি স্কুলে নিয়োগ টিয়োগ পেতে পারেন, কিন্তু বিসিএস প্রস্তুতি নিলে আপনার সব জব নিশ্চিত হয়ে যাবে। তাহলে ট্রিটি অফ অক্সফোর্ড, কুইয়াস রিজিও ইকুয়াস রিলিজিও, ধর্মদরজা রাষ্ট্রসভা। ট্রিটি অফ ওয়েস্টফেলিয়া, অর্থাৎ আন্তর্জাতিক ক্ষেত্রে সব রাষ্ট্র সহ অবস্থান, সমমর্যাদা। ফ্রেঞ্চ রেভলিউশন, রাষ্ট্রের প্রকৃত ক্ষমতা জনগণের। কংগ্রেস অফ ভিয়েনা, যে সব রাষ্ট্র একত্রিত হয়ে কূটনীতির মাধ্যমে সমস্যা সমাধান করে। বাট don't forget one important word, don't forget one important utterance of Thomas Hobbes, nasty, brutish and selfish, ever increasing human lust and greed. Human nature are never ever satisfied, they are brutal. এই মানুষের লোভ, জিঘাংসার, ক্ষমতার লোভের কারণে আবার তারা প্রথম বিশ্বযুদ্ধ বাঁধিয়ে দিল। এই প্রথম বিশ্বযুদ্ধ বাঁধিয়ে দেওয়ার পরে আপনার আইডিয়ালিস্ট, উনি খুব ভালো মানুষ। I like him. I like few president of United States of America. It's the number one, Thomas Jefferson, Abraham Lincoln, Woodrow Wilson, Franklin Roosevelt, Barack Obama, and obviously George Washington. He was the pioneer. He was very diplomatic people. I don't like, Republican president at all. They are nasty, brutish and selfish, as like a Hobbesian thinking. But democratic presidents are most particularly contain an image as like Immanuel Kant philosophy. তারা যখন হাঙ্গামা বাঁধিয়ে দিল, তখন 1918 সালের 10ই জানুয়ারি প্রথম ডিসেমিনেট করে 14 প্রিন্সিপাল, 14 দফা, 14 points and 8 particulars. উড্রো উইলসন কিন্তু একজন পলিটিক্যাল সায়েন্টিস্ট ছিলেন, একজন প্রফেসর ছিলেন পলিটিক্যাল সায়েন্সের, ইউনিভার্সিটিতে পড়াইতেন, অনেক ইউনিভার্সিটিতে পড়িয়েছেন উনি। 14 দফা দিলেন। এই 14 দফার ভিত্তিতে প্রথমবারের মতো আপনার 1919 সালে বিশ্বের প্রথম বৈশ্বিক সংস্থার যাত্রা শুরু, League of Nations. This is the beginning point of global history, বৈশ্বিক ইতিহাস। আর এগুলো হচ্ছে তার সিঁড়ি, স্টেপ। The first step is Treaty of Oxford, Cuias Regio, Equus Religio. Second stage হচ্ছে Treaty of Westphalia, Principle of State Sovereignty, State Equality, Non-Interference of other state activities, and State Coexistence. তৃতীয় কথা হচ্ছে জনগণই সকল ক্ষমতার উৎস, ফ্রেঞ্চ রেভলিউশন। কংগ্রেস অফ ভিয়েনা, যে বেশি শক্তি নয়, অস্ত্র শক্তি নয়,
নেগোসিয়েশনের মাধ্যমে ওরা সম্ভব। তারপরে হচ্ছে লিগ অফ নেশনস। তাহলে এইটার মাধ্যমে যাত্রা শুরু হলো বৈশ্বিক ইতিহাসের। তাহলে আপনি বৈশ্বিক ইতিহাসের জন্য মোরাললেস মোটা দাগে যেটা করতে হবে সেটা কি? প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এরপর স্নায়ুযুদ্ধ। You should have to keep your concentration more and more to the Cold War, more than First World War and Second World War. This is because First World War and Second World War is a very short span of time, but Cold War is the biggest span of time. In a First World and Second World War, only Axis and Allies power was involved. But in the cases of Cold War, from Moscow to Sydney, Yokohama to Los Angeles, most of the state was affected or affected. এই জন্য কোল্ড ওয়ার আপনাকে ভালো করে পড়তে হবে। তাহলে এটার জন্য পড়বেন আপনি বৈশ্বিক ইতিহাসের জন্য পড়বেন প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং স্নায়ুযুদ্ধ। স্নায়ুযুদ্ধের পর the world became broken down in a piece. এরপর থেকে আবার ইন্ডিভিজুয়াল হিস্টোরি শুরু হয়েছে, এখন মাল্টিপোলার সিস্টেম চলে এসেছে। এরপরে what is the regional system? What is the regional system? এখন গোটা পৃথিবী বর্তমান রিজিওনালিজম এবং রিজিওনালাইজেশনের দিকে ঝুঁকে যাচ্ছে। উড্রো উইলসনের ফার্স্ট নেইবার প্রিন্সিপাল, গুড নেইবার প্রিন্সিপাল, সৎ প্রতিবেশী, এই তত্ত্বটাকে এক্সিকিউট করে এখন আপনার আঞ্চলিক ব্যবস্থা তৈরি হচ্ছে। এই আঞ্চলিক ব্যবস্থা মানে হচ্ছে দক্ষিণ এশিয়ায় কয়টা রাষ্ট্র আছে, উত্তর এশিয়ায় কয়টা রাষ্ট্র আছে, বলকানে কয়টা রাষ্ট্র আছে, বাল্টিকে কয়টা রাষ্ট্র আছে। দিস নট লাইক দ্যাট। একটা অঞ্চল তাদের কি কি ব্যবস্থাগুলো গড়ে তুলেছে নিজেদের মধ্যে, এগুলো আপনাকে জানতে হবে। যেমন সাউথ ইস্ট এশিয়ার 10টা রাষ্ট্র ডোমিনো থিওরির উপর ভিত্তি করে আসিয়ান প্রতিষ্ঠা করলো। ডোমিনো থিওরিটা নিয়ে প্রশ্ন এসেছিল আপনার এই কয়েক 35-36 দিকে কোশ্চেন এসেছিল। ডোমিনো থিওরিটাকে, এই ডোমিনো খেলাটা সবাই খেলেছে। দেখবেন ছোটবেলা আপনারা এরকম করে ইট খাড়া করে রাখতেন, এক সিরিয়ালে ইট খাড়া করে রাখলেন 100টা, একটা ইটে এরকম করে টোকা দিলেন, একেবারে সব ইটগুলো পড়তে পড়তে চলে আসে। এটাই ডোমিনো থিওরি। ডোমিনো আপনার মিস্টার ডালাস বলেছিল একটা কথা, জন মার্শাল, মিস্টার ডালাস, এরা প্যাক ছিল, হেনরি কিসিঞ্জার এক প্যাক ছিল। বলেছিল যে কমিউনিস্টরা, একটা রাষ্ট্র যদি কমিউনিস্ট হয় তাহলে ছলে বলে কৌশলে পৃথিবীর ওই অঞ্চলের বাকি সব রাষ্ট্রগুলোকে কমিউনিস্ট বানিয়ে ফেলবে। সুতরাং একটা রাষ্ট্র যখন কমিউনিস্ট হবে তখন পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো সবাই এক প্যাক্ট হয়ে তাকে প্রতিরোধ করা উচিত। এইটার ভিত্তিতেই মূলত রিজিওনালিজম অনেকটা এগিয়ে গেছে। তাহলে সার্কের হচ্ছে কি 7টা দেশের দক্ষিণ এশিয়ার রিজিওনালাইজেশন হচ্ছে সার্ক। তারপরে হচ্ছে আপনার পশ্চিম ইউরোপের বেনেলাক্স, উত্তর আমেরিকার নাফটা, দক্ষিণ আমেরিকার লাফটা, এশিয়া প্যাসিফিকের অ্যাপেক, আরব অঞ্চলের আরব লীগ, আফ্রিকার আফ্রিকান ইউনিয়ন, ইউরোপের ইউরোপীয় ইউনিয়ন। এই আঞ্চলিক যে সংস্থাগুলো এবং যে আঞ্চলিক ব্যবস্থা, এদের নিজের মধ্যে যে ব্যবস্থা, যেমন সেঙ্গেন চুক্তির মাধ্যমে 1985 সালে ভিসা ফ্রি হচ্ছে রাষ্ট্রের যাত্রা শুরু হলো ইউরোপে। বেনেলাক্স করমুক্ত এলাকা নিজেদের মধ্যে বাণিজ্য করে, ইউরোপে মুক্ত বাণিজ্য এলাকা প্রতিষ্ঠিত করেছে। সুতরাং এই রিজিওনালিজমের ভিত্তিতে
আঞ্চলিকতার ভিত্তিতে একটা অঞ্চল যখন নিজেদের মধ্যে যে সিস্টেমগুলো ডেভেলপ করে, এই সিস্টেমগুলো আপনাকে জানতে হবে। তার সাথে সাথে রিজিওনাল অর্গানাইজেশনগুলোকে জানতে হবে। আপনি ওখানে অনেক মার্কস পাবেন। এরপরে আন্তর্জাতিক ব্যবস্থা। ইন্টারন্যাশনাল সিস্টেম, এই ইন্টারন্যাশনাল সিস্টেমটা কে ডেভেলপ করে? আমার মনে হয় এটা গ্লোবাল সিস্টেমও বলা যায়। আসলে গ্লোবাল এবং ইন্টারন্যাশনালের মধ্যে খুবই শুকনো পার্থক্য আছে, খুবই শুকনো পার্থক্য আছে। গ্লোবাল মানে যেটা বিশ্ব জুড়ে, আর ইন্টারন্যাশনাল মানে যেগুলো অনেকগুলো জাতির মধ্যে জুড়ে, অনেকগুলো জাতি, পৃথিবীর অধিকাংশ জাতি যেটা জুড়ে সেটা ইন্টারন্যাশনাল। জাতিসংঘ একটা গ্লোবাল অর্গানাইজেশন, কারণ পৃথিবীর সব জাতি এর মধ্যে আছে। এই ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যেগুলো আছে, এরা ইন্টারন্যাশনাল ব্যবস্থা জুড়ে, ইন্টারন্যাশনাল ক্ষেত্রে যে ব্যবস্থাটা গড়ে তুলেছে সেইটা আপনাকে ভালোভাবে জানতে হবে। এই জন্য আপনি ইউনাইটেড নেশনসটা ভালো করে পড়বেন। যেহেতু আমাদের ইন্টারন্যাশনাল রিলেশনস একটা চ্যাপ্টার ভালো করে পড়াই, সেটা হচ্ছে ওয়ার্ল্ড সিস্টেম, ইন্টারন্যাশনাল সিস্টেম, ওয়ার্ল্ড সিস্টেম। এই ইন্টারন্যাশনাল সিস্টেম এন্ড ওয়ার্ল্ড সিস্টেমটাকে ডমিনেট করে হচ্ছে ইউনাইটেড নেশনস, জাতিসংঘ। জাতিসংঘটা ভালো করে এখানে পড়বেন। আর এরপর আছে জিওপলিটিক্স বা ভূ রাজনীতি। আপনাদেরকে আমি ভূ রাজনীতির ক্লাসটা দেখিয়েছি। স্ট্র্যাটেজিক যে পয়েন্টগুলো আছে, পৃথিবীর কৌশলগত অঞ্চল যেগুলো আছে, যেগুলো দখল করলে, একটা ধরেন আরব বিশ্ব দখল করতে পারলে আপনার হচ্ছে পৃথিবীর সব অর্থনীতি আপনার হাতে চলে আসবে, কারণ এখানে অর্থনীতির মূল চালিকা শক্তি তেল তাদের হাতে আছে। আরব বিশ্বের সবচেয়ে কৌশলগত স্থান দুইটা, একটা হচ্ছে প্যালেস্টাইন, একটা হচ্ছে আপনার হরমুজ প্রণালী। হরমুজ প্রণালী দখল করলে আপনার দক্ষিণ পূর্ব আরব দখলে চলে আসবে, আর যদি আপনি প্যালেস্টাইন দখল করেন তাহলে উত্তর পশ্চিম আরব বিশ্ব চলে আসবে। এরপর ধরেন সাউথ চাইনা সি, এরপর ধরেন ক্রিমিয়া, এরপর ধরেন সিনজিয়াং, এরপর ধরেন কাশ্মীর। তো এগুলো নিয়ে যে রাজনীতি হচ্ছে সেগুলোই জিওপলিটিক্স। তাহলে এখানে 4 মার্কস পেতে গেলে আপনাকে বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক ব্যবস্থা, আন্তর্জাতিক ব্যবস্থা এবং ভূ রাজনীতি সম্পর্কে ভালো করে জানতে হবে। এরপর দ্বিতীয় চ্যাপ্টারে হচ্ছে ধরুন এখানে 2 মার্কস, আর এটা একসাথে। আসলে ব্যাপার হচ্ছে ব্রিলিয়ান্ট মানুষ যারা, প্রকৃতপক্ষে যারা হচ্ছে পোটেনশিয়াল, তারা কখনো কারোর সাথে কমপ্লেক্সিটিতে, ক্রাইসিসে, সংকটে, ঝামেলা এগুলোতে যায় না। কিন্তু কিছু দুর্বল মানুষ, একেবারে দুর্বল, মস্তিষ্কে পোটেনশিয়ালিটিতে সম্পূর্ণ দুর্বল, শুধুমাত্র গ্রুপিং, লবিং, নোংরামি দিয়ে কোনো মতে টিকে থাকে। এই শ্রেণীর মানুষগুলো সবসময় কাজে হচ্ছে অন্যের পিছনে লেগে থাকা। এরা বিভিন্ন ফেক অ্যাকাউন্ট থেকে মাঝে মাঝে বিভিন্ন ছোটখাটো কমেন্ট করে, ক্যামেরার সামনে যেহেতু আপনাদের ভাবি থাকে, এই কারণে সে মাঝে মাঝে একটু ইরিটেটেড হয়। এটা আমার কাছে খুব খারাপ লাগে। মানে হচ্ছে কি, আমার সামনে কেউ থাকলে সে প্রাণবন্ত না থাকে আমার ভালো লাগে না। তো যা হোক, সামনের দিকে তাকিয়ে দেখেন আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক, আন্তর্জাতিক নিরাপত্তা। আসলে স্টেট টু স্টেট রিলেশনটা আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক নয়। স্টেট টু স্টেট রিলেশনটা হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশনস। মনে রাখবেন, আবার বলি, স্টেট টু স্টেট রিলেশনটা হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশনস, আন্তর্জাতিক সম্পর্ক, আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক, আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক নয়। আবার বললাম,
রাষ্ট্রের সাথে রাষ্ট্রের যে সম্পর্ক, এটা আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক, আন্তর্জাতিক সম্পর্ক, আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক নয়। কিন্তু আপনারা রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্কে পড়ে যাচ্ছেন। দুইটা রাষ্ট্র যখন নিজেদের মধ্যে সম্পর্ক বৃদ্ধি করবে, এর ফলে যখন তাদের ক্ষমতা বৃদ্ধি পাবে, তখন সেটা আন্তঃরাষ্ট্রীয়। যেমন চীন রাশিয়ার সাথে একটা পাওয়ার প্যাক্ট করলো, সিকিউরিটি প্যাক্ট করলো, এইতে হচ্ছে তার ক্ষমতা বৃদ্ধি পেল, এটা আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক। অর্থাৎ যখন দুইটা রাষ্ট্র নিজেদের মধ্যে জোট, উপজোট, সংস্থা, যেমন 85টা আপনার ধরেন 29টা রাষ্ট্র একত্রিত হলো ন্যাটোর মাধ্যমে, কি করে? উত্তর আটলান্টিক চুক্তির মাধ্যমে। আটলান্টিক চুক্তিটা হচ্ছে আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইউএসএ 1951 সালে আনজুস চুক্তি করলো, 54-55-তে বাগদাদ প্যাক্ট করলো, এই রাষ্ট্রগুলোর ক্ষমতা বৃদ্ধি পেল, এটা আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক। তাহলে মনে রাখবেন, যখন একাধিক রাষ্ট্র নিজেদের মধ্যে সম্পর্ক বৃদ্ধি করবে, যার মাধ্যমে তাদের ক্ষমতা বৃদ্ধি করবে, তখন সেটা হচ্ছে আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক। এরপর হচ্ছে আন্তর্জাতিক নিরাপত্তা, ইন্টারন্যাশনাল সিকিউরিটি। কোথাও পড়ায় না, কেউই পড়ায় না সাধারণত, এটা অ্যাভয়েড করে যায় সবাই। কিন্তু এখানে মার্কস পাওয়া খুব সোজা, খুবই মজার। তাহলে সিকিউরিটিটা কিভাবে হয়? আপনি যখন আর্মামেন্ট করলেন, সিকিউরিটিটার প্রথম কি হচ্ছে, আপনার যখন অস্ত্র বৃদ্ধি পেল, তখন আপনার সিকিউরিটি হলো মোর পাওয়ার, মোর সিকিউরিটি। তাহলে আর্মামেন্ট, কে কোথায় পারমাণবিক অস্ত্র তৈরি করছে, নিউক্লিয়ার ওয়েপন তৈরি করছে, এগুলো আপনাকে জানতে হবে। যেমন ইরানের পারমাণবিক ডিল করলো, তাহলে এর মাধ্যমে ইরানের সিকিউরিটি বৃদ্ধি পাচ্ছে। উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্র তৈরি করলো, উত্তর কোরিয়ার সিকিউরিটি বৃদ্ধি পাচ্ছে। যুক্তরাষ্ট্র নতুন অস্ত্র তৈরি করলো, ক্লাস্টার বোমা তৈরি করলো, হাইড্রোজেন বোমা তৈরি করলো, ফাদার অফ অল বোম তৈরি করছে, মাদার অফ অল বোম তৈরি করছে। এর মাধ্যমে তাদের সিকিউরিটি ম্যাক্সিমাইজেশন হচ্ছে। ভারত এতটা মিগ কিনলো, এতটা ফ্রিগেট কিনলো, এতটা টর্পেডো কিনলো, ভারতের সিকিউরিটি ম্যাক্সিমাইজেশন হচ্ছে। ভারত অমুক জায়গায় হচ্ছে, এতটা বড় সামুদ্রিক ঘাঁটি করলো, ভারতের সিকিউরিটি ম্যাক্সিমাইজেশন হচ্ছে। তারপর সাউথ ইন্ডিয়া মানে বঙ্গোপসাগর বা ইন্ডিয়ান ওশিয়ানে স্ট্রিং অফ পার্লস তৈরি করলো চীন, চীনের সিকিউরিটি ম্যাক্সিমাইজেশন হচ্ছে। চীনের সিকিউরিটিকে ভেঙে ফেলার জন্য 2018 সালের ডিসেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্র আপনার ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি তৈরি করলো, মার্কিন যুক্তরাষ্ট্রের সিকিউরিটি ম্যাক্সিমাইজেশন হচ্ছে। এগুলো জানতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্র অমুক 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 ইকুয়াসু, প্রশ্ন আসলে ইকুয়াসু সমুদ্র ঘাঁটি কার? মার্কিন যুক্তরাষ্ট্রের 7ম নৌবহর আছে, দীর্ঘগার্সে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটি আছে, ফকল্যান্ডে আপনার ঘাঁটি আছে হচ্ছে ইউকে। তাহলে এখানে তাদের সিকিউরিটি ম্যাক্সিমাইজেশন হচ্ছে, এগুলো করতে হবে। এখান থেকে অনেক প্রশ্ন আসে। দ্বিতীয় কথা হচ্ছে ডিসআর্মামেন্টস। কোন রাষ্ট্র যদি তার অস্ত্র কমিয়ে ফেলে, তাহলে অন্য রাষ্ট্রগুলোর সিকিউরিটি বাড়বে, এই জন্য এটা পড়তে হবে। ধরেন 1968 সালে এনপিটি তৈরি করলো, নিরাপত্তা পরিষদের 5টা রাষ্ট্র একটা ক্ষেত্র বিশেষে তারা অস্ত্রগুলো তৈরি করেছে, সুতরাং এটা ঠিক আছে, বাকি আর কেউ করতে পারবে না। এরপরে ধরেন 1972 সালে সল্ট 1, 1979-তে সল্ট 2, এরপরে 1991 স্টার্ট 1, 93 স্টার্ট 2, 2010 স্টার্ট 3 করলো। তারপর সিটিবিটি করলো আপনার হচ্ছে 1996 সালে। তারপর 2015 সালে ইরানের সাথে নিউক্লিয়ার ডিল হলো, P5+1। 2018 সালে উত্তর কোরিয়ার সাথে নিউক্লিয়ার ডিল হলো। এতে হয় কি, প্রতিপক্ষ রাষ্ট্রগুলোর হচ্ছে কি সিকিউরিটি ম্যাক্সিমাইজ হয়। আপনার শত্রুর কাছে যদি অনেক অস্ত্র থাকে, আপনি নিরাপত্তাহীনতায় ভুগবেন। আর যদি সেই শত্রুর কাছ থেকে অস্ত্র নিরস্ত্র হয় বা অন্তত লিমিটেশনের মধ্যে থাকে, তাহলে আপনি সিকিউরিটি ম্যাক্সিমাইজ হবে।
তাহলে আর্মামেন্ট মানে হচ্ছে অস্ত্র অর্জন করা, ডিসআর্মামেন্ট মানে হচ্ছে অস্ত্র ধ্বংস করে দেওয়া, এরপরে হচ্ছে আপনার আর্মস কন্ট্রোল। আর্মস কন্ট্রোলটা হচ্ছে কি, আগে যেগুলো বললাম এগুলো আর্মস কন্ট্রোলই বলেছি। নিয়ন্ত্রণে রাখা, অস্ত্রটাকে একটা নিয়ন্ত্রণে রাখা, যেখানে সেখানে আপনি ফুটিয়ে দিবেন তা হবে না। নিরস্ত্রীকরণও হয়, যেমন 1992 সালে ইউক্রেন প্রথম রাষ্ট্র হিসেবে, 91 সালে ইউক্রেন প্রথম রাষ্ট্র হিসেবে তার সব পারমাণবিক অস্ত্র ধ্বংস করে, মোতায়েন করা। 1992-93 দক্ষিণ কোরিয়া তার পারমাণবিক প্রকল্প বাতিল করে। তারপরে দেখলেন 2011-তে লিবিয়া হচ্ছে প্রথম রাষ্ট্র হিসেবে তার সকল রাসায়নিক অস্ত্র ধ্বংস করলো। তারপরে সিরিয়া তার রাসায়নিক অস্ত্র 2013-তে ওপিসিডব্লিউর মাধ্যমে তার রাসায়নিক অস্ত্রগুলো প্রথম ফের পাঠাইলো ধ্বংস করার জন্য। তাহলে একটা রাষ্ট্রের অস্ত্র যদি সব আপনি ধ্বংস করে দেন তাহলে হবে সেটাকে নিরস্ত্রীকরণ। এরপর হচ্ছে নিউক্লিয়ার ডিটারেন্স। এটা মজার, আপনাকে জানতে হবে। ডিটারেন্স থিওরিটা জানতে হবে। বলা হয় অ্যাটাক ইজ দ্য বেস্ট ফর্ম অফ ডিফেন্স। আরো বলা হয় টু প্রিপেয়ার ফর দ্য ওয়ার ইজ দ্য বেস্ট পলিসি অফ পিস। যুদ্ধের সর্বাত্মক প্রস্তুতি রাখাই শান্তির সবচেয়ে বড় উপায়। অর্থাৎ ডিটারেন্সের মূল কথা হচ্ছে আপনি যদি পারমাণবিক অস্ত্র পৃথিবীতে যত বৃদ্ধি পাবে পৃথিবীতে শান্তি তত নিশ্চিত হবে। এটা অপটিমিস্টিকদের কথা। অর্থাৎ এটা বলা হয় কি কারণে, ইন্টারন্যাশনাল রিলেশনসে একটা গুরুত্বপূর্ণ কথা প্রচলিত আছে, সেটা হচ্ছে টু নিউক্লিয়ার পাওয়ার নেভার এভার অ্যাটাক এগেইনস্ট ইচ আদার। দুইটা পারমাণবিক শক্তিধর রাষ্ট্র কখনো একে অপরকে হামলা করবে না। দেখেন ভারত পাকিস্তানের মধ্যে কত যুদ্ধ হয়েছে, যখনই ভারত পাকিস্তান উভয় পারমাণবিক শক্তিধর হয়ে গেল সব বন্ধ। চিন্তা করেন চীন ভারতের মধ্যে কত যুদ্ধ হয়েছে, যখনই ভারত পারমাণবিক শক্তি হয়ে গেল বন্ধ। মার্কিন যুক্তরাষ্ট্র একে মারছে, ওকে পিটাচ্ছে, ওকে থাপড়াচ্ছে, ওকে চড়াচ্ছে, ওকে খুন করছে, ওর রাষ্ট্র ধ্বংস করছে। কিন্তু স্নায়ু যুদ্ধ পিরিয়ডে আপনি চিন্তা করতে পারেন 1945 থেকে 1991 প্রায় 50 বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্র একবারও সোভিয়েতে অ্যাটাক করেন। অর্থাৎ সোভিয়েতের সাথে এত সমস্যা, সোভিয়েত তার অনেক ক্ষতি করেছে, যুক্তরাষ্ট্র সোভিয়েতের অনেক ক্ষতি করেছে। দুজন দুজনকে আক্রমণ করেনি কি কারণে? দুজনই নিউক্লিয়ার পাওয়ার। ডিটারেন্স থিওরি বলে যে আপনি হচ্ছে পারমাণবিক অস্ত্র হচ্ছে শুধু যার পারমাণবিক যত রাষ্ট্রের বেশি থাকবে তত শান্তি নিশ্চিত হবে। এরপর আপনাকে জানতে হবে অস্ত্রীকরণ। আপনার হচ্ছে নিউক্লিয়ার উইপন জানতে হবে, অ্যাটমিক উইপন জানতে হবে, কেমিক্যাল উইপন জানতে হবে, কোন দেশের সামরিক শক্তি কতটুকু এইটা আপনাকে জানতে হবে, কোন দেশের সামরিক ফরমেশন কতটুকু এটা জানতে হবে। তাহলে আপনার গেল হচ্ছে 4-4-8 মার্কস। এখন মনে রাখবেন আরেকটা চ্যাপ্টার ধরেন 3 যদি ধরে তাহলে এক হচ্ছে ইস্যু আর এক হচ্ছে কূটনীতি। ইস্যুতে 2 মার্কস, কূটনীতিতে 2 মার্কস। ইস্যুতে 2 মার্কস, কূটনীতিতে 2 মার্কস। আপনি মোর অর লেস পরিবেশ সংক্রান্ত 20টা ইস্যু পড়বেন, এই 20টা ইস্যুর মধ্যে আপনি কমন পাবেন ম্যাক্সিমাম, আশা করি। এখান থেকে 4 মার্কস পাওয়া খুব সোজা। তাহলে ইস্যুগুলো কি? প্রথম ইস্যু দেখব। প্রথম ইস্যু হচ্ছে আপনার এনভায়রনমেন্ট, তারপরে এনভায়রনমেন্ট,
ডিপ্লোমেসি, তারপরে এনভায়রনমেন্ট, ডিগ্রেডেশন, এনভায়রনমেন্ট পলিউশন, এনভায়রনমেন্ট ডিজাস্টার। হ্যাঁ, এরপরে আপনি জানলেন ইকোলজি, ইকোটন, ইকোসিস্টেম, ইকোলজিক্যাল ব্যালেন্স। এরপরে আপনি জানলেন কার্বন পলিউশন, তারপর জানলেন E8 কার্বন ট্যাক্স, কার্বন ট্রেড। জানা হয়ে গেল। এরপরে আপনাকে যে বিষয়গুলো জানতে হবে, গ্রিন হাউস ইফেক্ট, গ্লোবাল ওয়ার্মিং, climate change, sea level rising, sea level rising জানার পরে আপনার জানতে হবে গ্রিন বেল্ট, ক্লাইমেট ফান্ড, গ্রিন ফান্ড, সি লেভেল গ্রিন ফান্ড। তারপরে হচ্ছে আপনার আরও যে বিষয়গুলো আপনাকে জানতে হবে সেগুলো হচ্ছে বায়োকেমিস্ট্রি, গ্রিন কেমিস্ট্রি। তারপরে এই 20-22টা বিষয় থেকে আপনার প্রশ্ন আসে এবং আসবে। তাহলে প্রথম বললাম এনভায়রনমেন্ট, ডিপ্লোমেসি, এনভায়রনমেন্ট ডিগ্রেডেশন, এনভায়রনমেন্ট পলিউশন, এনভায়রনমেন্ট ডিজাস্টার, ইকোলজি, ইকোটন, ইকোসিস্টেম, ইকোলজি, E8, কার্বন ট্যাক্স, কার্বন ট্রেড, গ্রিন হাউস ইফেক্ট, গ্লোবাল ওয়ার্মিং, ক্লাইমেট চেঞ্জ, সি লেভেল রাইজিং। তারপরে গ্রিন কেমিস্ট্রি, ইকোনমি, তারপরে বায়োফুয়েল, আসলে আমার মেয়েটা ম্যাক্সিমাম টাইম এই কলমগুলো নিয়ে বোর্ডে লিখে কালি কখন শেষ হয়ে যায় বুঝতে পারে না। এই 20টা চ্যাপ্টার থেকে আপনার ঘুরে ফিরে কোয়েশ্চেন আসবে। এরপর আপনাকে জানতে হবে ডিপ্লোমেসি। অ্যাকচুয়ালি আমরা এনভায়রনমেন্টের ইয়েগুলোতে দেখি যে ম্যাক্সিমাম টাইমে কোনটা ডিপ্লোমেসি, কোনটা ইস্যু কি, সব অ্যামালগামেট হয়ে কোনোটাই মাথায় ঢোকে না। ইস্যুর পরে ডিপ্লোমেসি থেকে 2 মার্কস আসে। এর জন্য আপনাকে জানতে হবে এনভায়রনমেন্ট ডিপ্লোমেসি। প্রথমেই জানবেন কনভেনশন। মোটামুটি 5টা কনভেনশন আছে। যেমন আপনার যে রামসার কনভেনশন থেকে কোয়েশ্চেন এসেছে, রামসার কনভেনশন থেকে এসেছে, ভিয়েনা কনভেনশন থেকে এসেছে, তারপরে আপনার হচ্ছে বায়োলজিক্যাল কনভেনশন থেকে এসেছে, জীববৈচিত্র্য কনভেনশন আপনারা যেটা বলেন, বাসেল কনভেনশন থেকে এসেছে, হেলসিঙ্কি কনভেনশন। এরপরে 2 নম্বরে যে প্রোটোকল গুলো মনে রাখতে হবে, ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্ট protocols, Montreal protocols, Kyoto protocols, Cartagena protocol। Montreal protocol থেকে প্রশ্ন এসেছে নতুন সিলেবাসে, Cartagena protocol থেকে এসেছে, Kyoto protocol এ প্রি রিটার্ন ভাইভা সব জায়গায় প্রশ্ন আসে।
ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্ট অর্গানাইজেশন। এখান থেকে প্রশ্ন আসে, যেমন আপনার IUCN, হ্যাঁ, IMO, WMO, WMO এর পরে আপনার হচ্ছে IPCC, IPCC এর পরে আপনার হচ্ছে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট প্রোগ্রাম, তারপর দেখা যাচ্ছে ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম। এই ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস গুলো জান। এরপরে আপনার 4 নম্বরে ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্ট কনফারেন্স। যেমন ধরেন 1 বছর মেয়াদী কনফারেন্স কপ, আর 10 বছর মেয়াদী যেটা কনফারেন্স সেটা হচ্ছে আর্থ সামিট। প্রতি বছর কপ হয়, কপ 1, 2, 3, 4 আর 25 কপ। এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে। আর্থ সামিট প্রথম হয়েছে, এরপর 2002 জোহানেসবার্গে। তৃতীয় আর্থ সামিট হলো আপনার হচ্ছে 2012 পরে হচ্ছে 1992, 2002, 2012 হলো রিওতে, এন্ড 12 আর 10 22 আসে আবার হবে। তাহলে ইস্যু বললাম যে 20টা ইস্যু, এই 20টা ইস্যুর মধ্যে থেকে কোশ্চেন আসে ম্যাক্সিমাম টাইমে আসবে। আর ডিপ্লোমেসি হচ্ছে 4 ভাগে। প্রথম কথা হচ্ছে কনভেনশন, দ্বিতীয় কথা হচ্ছে প্রোটোকল, তৃতীয় কথা হচ্ছে অর্গানাইজেশন, চতুর্থ কথা হচ্ছে কনফারেন্স। তাহলে ইস্যুতে 20টা ইস্যু করবেন, কনফারেন্সে আর ডিপ্লোমেসিতে আপনি কনভেনশন গুলো করে নিলেন, প্রোটোকল গুলো করে নিলেন, অর্গানাইজেশন গুলো করে নিলেন, কনফারেন্স গুলো করে নিলেন, তাহলে আপনার সব হয়ে গেল। এরপরে এখন আমরা শেষ করে দিব 10-15 মিনিটের মধ্যে। এরপরে আপনার শোনেন, বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠানে আপনারা বেশ কিছু কনফিউশনের মধ্যে থাকেন। বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠানে আপনারা অনেক ভুল করেন। যেমন দেখি অনেকে আসিয়ান, সার্ক, এগুলো বিমস্টেক, এগুলো বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠানের মধ্যে নিয়ে আসেন, পড়েন আপনারা এইভাবে। কিন্তু বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠান হচ্ছে সারা বিশ্বে যেগুলো কাজ করে। বৈশ্বিক ইতিহাসের অর্থনৈতিক প্রতিষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক। ওয়ার্ল্ড ব্যাংকের যে আপনার 5টা অংশ, IDA, IFC, মিগা, ICSID, ঠিক আছে, IFC, এই 5টা অংশ অর্থনৈতিক প্রতিষ্ঠান। বিগত সালের কোয়েশ্চেনগুলো উল্টালে দেখবেন নিয়মিত এখান থেকে প্রশ্ন আসছে। আরেকটা বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ হচ্ছে IMF, আরেকটা হচ্ছে WTO। তাহলে বিশ্ব অর্থনৈতিক নিয়ে কাজ করে আপনার ওয়ার্ল্ড ব্যাংক, বৈশ্বিক মুদ্রা ব্যবস্থা নিয়ে কাজ করে ঋণ মুদ্রা ব্যবস্থা নিয়ে কাজ করে IMF, এবং বিশ্ব বাণিজ্য নিয়ে কাজ করে আপনার ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। এই তিনটাই আপনাকে ভালো করে জানলেই চলবে। এর সাথে সাথে এদের কাউন্টার পার্ট আবার 3টা দাঁড়িয়ে গেছে, ব্রিক্স, তারপরে NID, AIIB, এগুলো আপনাকে ভালো করে জানতে হবে। আর আন্তর্জাতিক সংস্থা বলতে বোঝায় সারা পৃথিবীতে যেগুলো, পৃথিবীর একটা অধিকাংশ অঞ্চল জুড়েই যেগুলো কাজ করে। যেমন ধরেন OIC, 3-4টা মহাদেশে কাজ করে, এশিয়ায়, আফ্রিকা মহাদেশে কাজ করে, এশিয়া মহাদেশে কাজ করে, লাতিন আমেরিকায় কাজ করে। লাতিন আমেরিকার কয়েকটা দেশ মুসলমান না হলেও। এরপরে ধরেন আরো কিছু অর্গানাইজেশন আছে, কমনওয়েলথ, পৃথিবীর একটা বড় অংশ জুড়ে তারা কাজ করে। OPEC, পৃথিবীর একটা বড় অংশ জুড়ে কাজ করে।
এইরকম সমগ্র পৃথিবী জুড়ে যারা কাজ করে তারা আন্তর্জাতিক সংস্থার মধ্যে পড়বে। তাহলে বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠান, আপনি পৃথিবীর মুদ্রা নিয়ে কাজ করে, মুদ্রা ঋণ নিয়ে কাজ করে IMF, অর্থনীতি নিয়ে কাজ করে ওয়ার্ল্ড ব্যাংক, বাণিজ্য নিয়ে কাজ করে WTO। এদের কাউন্টার তিনটা, ব্রিক্স, AIIB, তারপরে IDB। তা এইগুলো ভালো করে জানলে আপনার হবে। আর আন্তর্জাতিক সংস্থা থেকে রিসেন্ট কম প্রশ্ন আসছে। আগে আন্তর্জাতিক সংস্থার মধ্যে সবচেয়ে গুরুত্ব দেওয়া হয় আপনার OIC, তারপরে হচ্ছে NAM, এগুলো কি এইগুলো থেকে OPEC, এগুলো থেকে খুব বেশি প্রশ্ন রিসেন্ট আসছে না। এরপর 5 নাম্বার শেষ হচ্ছে সাম্প্রতিক ও চলমান। গুড পয়েন্ট, এখান থেকে সব মার্কস পাবেন যদি একটু মনোযোগ দেন। সাম্প্রতিক মানে যেগুলো রিসেন্ট টাইমে শুরু হয়েছে, রিসেন্ট টাইমে শুরু হয়েছে এবং চলছে। আর চলমান মানে যেগুলো অনেক আগে শুরু হয়েছে এখনো চলছে। যেমন কাশ্মীর সংকটটা, এটা সাম্প্রতিক না চলমান? চলমান। কাশ্মীর সমস্যা অনেক আগে শুরু হয়েছে, এটা এখনো চলছে, তাহলে এটা হচ্ছে আপনার চলমান। প্যালেস্টাইন সমস্যা, এটা অনেক আগে শুরু হয়েছে, এখন পর্যন্ত চলছে, কিন্তু দেখা যাচ্ছে হুট করে আরব বসন্ত হয়ে গেল, এটা সাম্প্রতিকের মধ্যে পড়ে গেল। কোভিড শুরু হয়ে গেল, এটা সাম্প্রতিকের মধ্যে। তো যা হোক, এটা হচ্ছে সিলেবাস। আপনারা এইভাবে পড়লেই 20 মার্কস আপনাদের নিশ্চিত হবে। অন্তত 16, 17, 18 পাবেন। অনেকে বলে 10-এর 12-এর উপরে পাওয়া যায় না। পড়তে জানলে পাওয়া যাবে, না পড়তে জানলে পাওয়া যাবে না। আর এখন ব্যাপার হচ্ছে যে কিভাবে পড়বেন। আমি বললাম আপনি যদি ভিজুয়ালাইজেশন, অনেকগুলো ব্যাপার একটু সংক্ষিপ্ত করে চমৎকার করে আপনি যদি কোর পয়েন্টে পড়েন, তাহলে হচ্ছে আপনার এখান থেকে কোয়েশ্চেন গুলো আসবে। 100% কমন না পেলেও আপনি অ্যান্সার করতে পারবেন। অত্যন্ত টেকনিক্যালি পড়তে হবে আপনার। অডিও ভিজুয়াল থেকে শুরু করে আপডেট ইনফরমেশন দিয়ে আপনাকে জিনিসগুলো শিকড় থেকে শেকড় পর্যন্ত যেতে হবে। আর পড়বেন কি দেখেন, আমি কিন্তু কোনো বইয়ের নাম বলি না কোনো সময়। আমি বলি যে কনফিডেন্স রিসার্চ ওয়ার্ক লিমিটেডের বইগুলো আপনারা পড়বেন। এটা অনেকটা স্বচ্ছভাবে পড়ানো করা হয়, প্রস্তুত করা হয়। কিন্তু আমি বইয়ের নাম বলি না কেন, কারণ দেখেন এই যে আমার প্রফেশনাল মাস্টার্সের ফাইনাল পরীক্ষা, একটা লেকচারের জন্য 10টা বই সুপারিশ করে। সুতরাং এখানে আপনাদের বই হবে হচ্ছে ইস্যু ভিত্তিক। বৈশ্বিক ইতিহাসের উপর একটা বই পড়বেন, আঞ্চলিক ব্যবস্থার উপর একটা বই পড়বেন, আন্তর্জাতিক ব্যবস্থার উপর একটা বই পড়বেন, এইরকম। তাহলে আমি ডকুমেন্ট বলতে যেটা বোঝাই, আপনার সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি ইউনাইটেড নেশনস চার্টার এবং ইউনাইটেড নেশনস চার্টারটা টোটাল প্রিন্ট করে নেবেন। 1, 2 হচ্ছে এই আন্তর্জাতিক এবং বৈশ্বিক প্রতিষ্ঠানের যতগুলো অফিসিয়াল ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে যাবেন এবং আপডেট ইয়েগুলো ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন। এই দুইটা আপনার কাছে থাকবে। ওয়ার্ল্ড অ্যাটলাস এবং গুগল আর্থ আপনার কাছে থাকবে, এই দুইটা ম্যাপ থাকবে। এবং যেই ইস্যুগুলোতে পড়বেন সেই ইস্যুগুলো থেকে কারেন্ট ইনফরমেশন সংগ্রহ করে আমার ক্লাসগুলো আপনি ভালো করে করবেন, ইনশাআল্লাহ আপনার সব প্রস্তুতি সম্পন্ন হয়ে যাবে। অন্তত বুঝতে পারবেন যে কি পড়বেন। আর ইনফরমেশনের জন্য আমি কিছু মেটেরিয়ালসের কথা বলি, যেমন হচ্ছে অক্সফোর্ড ওয়ার্ল্ড অ্যাটলাস। এই মানচিত্রের বইটা আপনি বই কিনবেন, মানচিত্র না, মানচিত্রের বই কিনবেন। 2 নম্বরে আমি বলি কনফিডেন্স রিসার্চ ওয়ার্ক লিমিটেডের যে বইগুলো আছে এগুলো আপনি হ্যান্ডি হিসেবে কাজে রাখবেন। 3 নাম্বার ইউএনও চার্টার, এই বইটা আপনি সাথে রাখবেন, এটা প্রিন্ট করে কাছে রাখবেন। 4 ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এবং ইকোনমিক অর্গানাইজেশন যেগুলো আছে সেই অর্গানাইজেশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তথ্য নিয়ে আপনি প্রিন্ট করবেন। এরপরে 5 নাম্বার যেটা
আমার লেকচারগুলো আপনি সংগ্রহ করে আমার ভিডিও লেকচারগুলো সংগ্রহ করে আপনি দেখবেন। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে কোনো ইস্যু নিয়ে। নিয়মিত আমি এখন থাকবো। আপনারা এই যে মেটেরিয়াল সোর্স এই সেইগুলো নিয়ে গিয়ে থাকেন। আর দুইটা ব্যাপার, আপনাদের কিছু পত্রিকা মাস্ট পড়তে হবে, নাহলে আপনি আগাইতে পারবেন না। প্রথম যেটা, দি ডিপ্লোম্যাট। এখান থেকে আমি বললাম আপনার 10 মার্কসের 20 মার্কসের মধ্যে আপনি মিনিমাম 3-4 মার্কস দি ডিপ্লোম্যাট থেকে কমন পাবেন, কারণ যারা কোয়েশ্চেন করে তারা এই জাতীয় ইনফরমেশন গুলো পড়ে। 2, নিউ ইয়র্ক টাইমস। 3, ওয়াশিংটন পোস্ট। 4, এশিয়ান উইকস। আমি বললাম 20 মার্কসের মধ্যে থেকে মিনিমাম 10 মার্কস আপনি এখান থেকে কমন পাবেন। এক বছরের পত্রিকা থেকে আপনি এখান থেকে কমন পাবেন। তাহলে এই ইনফরমেশন গুলো রেখেই আপনার প্রস্তুতিটা শুরু হবে। আমার ক্লাসগুলো ফলো করবেন নিয়মিত। আমি এখন ধন্যবাদ।